শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন পিনাকি চক্রবর্তীর লেখা অ্যান্ড্রোমিডা। পিনাকি চক্রবর্তী বর্তমান প্রজন্মের একজন জনপ্রিয় লেখক। তিনি বেশ কয়েকটি শর্ট ফিল্মের গল্প ও চিত্রনাট্য লিখেছেন, পেয়েছেন একাধিক পুরস্কার। সম্প্রতি প্রথম সারির বাংলা সংবাদপত্র দ্বারা আয়োজিত একটি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন। একা একা আচমকা অচেনা জায়গায় ঘুরতে যাওয়া, মানুষের জীবনযাত্রা দেখা তাঁর একমাত্র শখ। তিনি মানুষের কথা শুনতে পছন্দ করেন। আজকের গল্প লেখক পিনাকি চক্রবর্তীর লেখা অ্যান্ড্রোমিডা। গল্পের কথক অরিজিৎ। অন্যান্য ভূমিকায় সুদীপ্ত ঘোষ, বিহু, অর্পণ, কল্পলাল, সৌরদীপ, বিশ্বজিৎ, দেবারতী, মহুয়া ও ইন্দ্রাণী। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে পিনাকি চক্রবর্তীর লেখা অ্যান্ড্রোমিডা। কসবা থেকে গড়িয়াহাটের দিকে আসতেই সিগন্যালে থামতেই হলো। আমার জীবনে গতির বড্ড অভাব। আজ অফিসের বসকে নরম সুরে জানাতে গিয়েছিলাম, স্যার বলছি যে আগের বছর তো ইনক্রিমেন্ট লাগেনি, অন্তত এইবার যদি। গুরু গম্ভীর গলায় গুরুচরণ হালদার বললেন, বিয়ে করবে নাকি? মানে বিয়ের ব্যাপার এখানে? হ্যাঁ, দোকানের বিক্রি দেখেও বুঝতে পারছো না? বেতন বাড়ানো সম্ভব হলে তোমাকে বলতে হতো না। না মানে ওই আগের বছরই আপনি স্যালারিটা বাড়াবেন বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম, মনে আছে। কিন্তু স্যালারি যদি শুধুই তোমার কথায় বাড়ানো যেত, তাহলে দিনরাত আমাকে এত গালাগালি খেতে হতো? ছি 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 স্যার, আপনি মালিক, গালাগালি কেন দেব? দেখো, সামনাসামনি না দিলেও পিছনে দাও, মনে মনে দাও। আমি তেমন মালিক হতে পেরেছি বলেই না এই ব্যবসা এখনো টিকে আছে, তোমাদের মুখে ভাত তুলে দিতে পারছি। তা তো ঠিকই স্যার, আপনি ছাড়া সত্যিই আমাদের কোনো গতি নেই। তাই তো এই বিপদের দিনে অন্তত স্যার যদি স্যালারির দিকটা একটু ভাবতেন আর কি। তুমি বাদেও অনেক স্টাফ আছে, তাদের দিকটাও দেখতে হয় পিনাকি। হ্যাঁ মানে আসলে স্যার তাদের অনেকেরই কিন্তু আগের বছর মানে বেতনটা আপনি বাড়িয়েছিলেন। দেখছি, কিন্তু তোমাকেই শুধু দেখছি, এমন মিথ্যে কথা বলবো না। স্যার এখন আমার টাকাটার সত্যিই খুব দরকার। আসলে মায়ের শরীরটা একদম ভালো নেই। প্রতি মাসে স্যার। থামো তো পিনাকি, এই দোকান প্রায় 20 বছরের। হাতে যখন নিয়েছিলাম আমার বয়স ছিল 40, আর এখন 60। বুঝলে, আমিও আগে চাকরি করতাম, কাজেই ওই সব ছুতোগুলো আমাকে দেয়া বন্ধ করে দাও। বুকটা সত্যি আবার কেঁপে উঠল। সামান্য বেতন এই বছর হয়তো সামান্যই থেকে গেল। বাজার দর বাড়ছে আর বেতনটাই শুধু বাড়বে না। স্যার মানে এইবার অন্তত স্যালারিটা স্যার প্লিজ বাড়িয়ে দিন, মানে 200-500 হলেও চলবে স্যার। গুরুচরণ তখন চোখ দুটোকে শক্ত করে বলল, এই চত্বরে নয় নয় করে আরো 3টে দোকান খুলেছে। এখন কাজের কথা বলছি। এই মাসে কটা অর্ডার আনতে পেরেছো? আমি তো চেষ্টা কম করিনি স্যার, আগের বছর বেশ কয়েকটা বড় বড় অর্ডার পেয়েছিলাম। হ্যাঁ, আমিও তোমাকে স্যালারির সাথে বাড়তি টাকা দিয়েছিলাম। হ্যাঁ মানে স্যার সেটা খুবই সামান্য ছিল। বলেছিলেন যে এই বছর স্যালারিটা বাড়িয়ে দেবেন আপনি। নতুন অর্ডার চাই বাবা, বড় বড় অন্তত 3টে নার্সিং হোমের 3 বছরের জন্য অর্ডার এনে দাও। তোমার স্যালারি আমি বাড়িয়ে দেব, কথা দিচ্ছি। স্যার আমাদের তো দোকানের প্রোডাক্ট ভালো নয়, সেই তুলনায় দাম অনেক বেশি। তাহলে স্যালারি দিয়ে সেলসম্যান পুষছি কেন? আমি তো লাভ রেখেই মাল সাপ্লাই করব নাকি? মেডিকেল ইকুইপমেন্টের বিজনেস আগের অবস্থায় আর নেই। মার্কেটে সবাই খেলছে, লাভ রেখে মাল সাপ্লাই দিতে হবে। তাই বলছি, সেলসম্যান আছো সেটাই থাকো।
স্যার বলছি যে এই বছর মানে স্যালারি কি একটুও বাড়বে না? সকাল সকাল কাজে মন দাও। এখন বেলা 12টা বেজেছে। পাশের নতুন দোকানগুলোর সাথে লড়াইতে টিকে থাকতে হলে স্যালারি বাড়িয়ে দিয়ে কর্মী ছাঁটাই করতে হবে। জয় অবশ্য আমাকে সেই পরামর্শই দিয়েছে। বুঝতে পারলাম যে ছেলে আর বাবা মিলে আমার মতো নরম মাটিতে আঁচড় দিচ্ছে। 2 বছরে এমন কিছুই করতে পারিনি যাতে গুরুচরণ বাবুর মনে হয় যে আমি ছাড়া বিকল্প নেই। অফিস ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। দোকানের দিকে তাকিয়ে ছোট্ট দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, হ্যাঁ, এরই নাম জীবন। এইসবই ভাবছিলাম, সিগন্যাল ছাড়তেই গড়িয়াহাটের মোড় আবার স্বাভাবিক হয়ে উঠল। বাস চলতে শুরু করেছে। এতক্ষণ বাইরের দিকেই তাকিয়েছিলাম। ভাবনা থামতেই আচমকাই খেয়াল হলো যে বাসের বাইরে রাস্তার উল্টো দিকে অল্প বয়সী একটি মেয়ে আমার দিকে তাকিয়ে ইশারা করছে। মুখটা আমি আগেও দেখেছি মনে হচ্ছে। কে মানে ও এখানে আমাকেই ডাকছে নাকি? বাস যখন সিগন্যালে আটকে ছিল আমার দিকে তাকিয়ে হাত নাড়ছিল আর কিছু বলছিল চিৎকার করে। পিনাকিদা, পিনাকিদা। প্রথমে মুখটা দেখে চিনতে পারিনি, এখন মনে পড়ছে। বাসটা ছেড়ে দিল, আমি শুধু ওর দিকে তাকিয়ে হাসলাম। বাড়ি ফেরার পথেই পরের দিনের অফিস যাওয়ার প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায়। এটাই আমার 2 বছরের জীবন। বেতন সামান্য, তবুও চাকরিটা ছাড়তে পারছি না। জীবনটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আটকে হাঁসফাঁস হচ্ছে। কলকাতায় ভালো কাজ পাচ্ছি না, যেখানে কাজ করছি সেখানে আর্থিক উন্নতি নেই। শুধু তাই নয়, মালিকের বাজে ব্যবহার মানসিক শান্তি অবধি কেড়ে নিয়েছে। রাতে বিছানায় শুয়ে আছে। 2 বছর আগের জীবনটা মনে পড়ে যায়। দীর্ঘ 5টা বছর চুটিয়ে ছাত্রছাত্রী পড়িয়েছি। এখনো রাস্তায় দেখা হলে ওরা হাত নাড়ে আমাকে সম্বোধন করে। আমার এই হাঁসফাঁস অবস্থার কথা ওদের জানা নেই। মোবাইলটা বিছানার উপর রাখা। অন্ধকার ঘরে ফোন বেজে উঠতেই দেখছি যে বিছানার ওপর মোবাইলের স্ক্রিনটা জ্বলছে আর নিভছে। আমি এই সময় ফোনটা ভাইব্রেশনই রাখি। ফোনটা আবার বেজে উঠল, কিন্তু ফোনটা আমাকে ধরতেই হবে। তিথির ফোন না ধরলেও টেনশন, আবার ধরলেও টেনশন। আমি ভয়ে ভয়ে স্ক্রিনের নামটা দেখি। হ্যালো, পিনাকি, আমি ডিকে বোস। ডিকে? মানে দেবকী কুমার বসু। মনে আছে বছর 2 আগে বালিগঞ্জ সার্কুলার রোডে অ্যান্ড্রোমিটাকে পড়াতে আসতে? অ্যান্ড্রোমিটাকে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মনে মনে আমি বললাম, অ্যান্ড্রোমিটাকে তো আজকেই গড়িয়াহাটের মোড়ে দেখেছিলাম। তখন মুখটা মনে পড়লো, নামটা মনে পড়েনি। বাড়ি গিয়ে হয়তো মেয়েটা তার মানে আমার কথা বলেছে। হ্যালো, হ্যাঁ মনে আছে স্যার। পিনাকি, স্যার বলবার অভ্যাসটা এখনো ছাড়লে না। দাদা বলে ভালো লাগবে। ভাই, তোমার সাথে আমার খুব দরকার আছে। কালকে দুপুরের দিকে আসতে পারবে? হ্যাঁ স্যার, আমি আসতে পারবো, কিন্তু মানে ওই দুপুরে হবে না, বিকেলে যদি আসি। অসুবিধে নেই, বিকেল 4টে। দেবকীবাবু ফোনটা রেখে দিলেন। রাত তখন প্রায় 11টা। কলকাতার শীত এখনো ছেড়ে যায়নি। দোতলার ওই কাঁচ বন্ধ জানলার ভেতর দিয়ে বাইরের আকাশটা দেখছি। চাঁদ উঠেছে। হালকা কুয়াশায় নীলচে আলোয় চারদিক গ্রাফিক্স ডিজাইন মনে হচ্ছে। প্রকৃতি একেবারে নিখুঁতভাবে এঁকেছে। আলো, শুধুই আলো। চাঁদের তো নিজের আলো নেই। সূর্যের ধার নেওয়া আলোয় এই আয়োজন। আলোয় থাকা ফোটন কণার ম্যাজিক দেখছি। আমাদের চোখে চোখে রঙিন হয়ে ওঠা আলোর আলপনা আসলে কিন্তু ফোটন কণার মিশ্রণ। ঘুমে চোখটা ভারী হয়ে আসছে। বিছানায় শুয়ে পড়লাম। গায়ের সোয়েটারটা খুলে মোটা চাদর টেনে নিলাম। কাল রবিবার, বেলা করে উঠব। দুবছর আগে দেবকীবাবু যেমন দেখতে ছিলেন, এখন হুবহু তেমনই আছেন। চেহারায় চর্বি জমেনি এতটুকু। গালের চর্বি আরো ঝরে গিয়েছে। বয়স 50, দেখে মনে হয় মাত্র 40। ঘাড় অবধি চুল, চর্বিহীন দেহ, হাতে 4টে সোনার আংটি
আর গলায় সোনার হার আর বাম হাতের কবজিতে দামি ঘড়ি। আমি দেখছিলাম যে চেহারা জুড়ে আরো বেশি পয়সাওয়ালা হয়ে উঠবার ছাপটা একেবারে স্পষ্ট, আর আমি আরো বেশি গরিব হয়ে গেছি। কেমন আছো পিনাকি? মোটামুটি আছি দাদা, আপনি কেমন আছেন বলুন? কেমন দেখছো? খুব ভারী কণ্ঠ নয়, আবার হালকাও নয়। দেবকীবাবু যখন কথা বলেন উল্টো দিকের মানুষকে শুনতেই হবে। এর কারণ ওনার ব্যক্তিত্ব নয়, উনি আমদানি রপ্তানি ব্যবসা করেন, অনেক মানুষের সঙ্গে মিশেছেন, কিন্তু সাধারণভাবেই কথা বলেন। পয়সাওয়ালা লোক যদি শান্ত সুরে কথা বলেন, উল্টো দিকের মানুষটা বাধ্য শ্রোতা নিজের স্বার্থেই হয়ে ওঠেন। যেমন ঠিক আমি একেবারে মন দিয়ে শুনছিলাম দেবকীবাবুর কথাগুলো। বালিগঞ্জ সার্কুলার রোডের চেম্বারে ছুটে আসবার কারণ হচ্ছে উনি আজ দুপুরে আমাকে ফোন করে সরাসরি বললেন যে আমি যেন ওনার সঙ্গে আজই দেখা করি, ভুলে না যাই, এতে আমারই লাভ হবে। আজকে রবিবার, ঘড়িতে বিকেল 4টে। ওনার চেম্বারের মধ্যে চেয়ারে বসে আছে, আমার সামনে একটা কাঁচের টেবিল। দেবকীবাবু টেবিলের উল্টো দিকের চেয়ারে বসে আছেন, নীল রঙের একটা জ্যাকেট পরে আছেন। আমার দিকে তাকিয়ে বললেন, তুমি এখন কি করছো? স্যার ওই মেডিকেল ইকুইপমেন্টের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করছি। অ্যান্ড্রোমিডাকে যখন পড়াতে তুমি তো অনেক পরীক্ষা দিতে না সরকারি চাকরির? কিছুই হয়নি স্যার। আমি ভাই তখনই বলেছিলাম হাতের কাজ শিখতে হবে। প্রথাগত শিক্ষার দিন ফুরিয়ে আসছে, তাহলে ইন ফিউচার কাজ পেতে অসুবিধা হবে না। দিশেহারা জীবনে একজন অভিভাবকের দরকার ছিল। আমার ক্ষেত্রে তেমন অভিভাবক বলেছিলেন যে জেনারেল লাইনে পড়তে। আরেকজন অভিভাবকের পরামর্শে গ্রাফিক্স ডিজাইনের কোর্স করেও লাভ কিছু হয়নি। এখন নিজের অনেক ভুল বুঝতে পারি, কিন্তু স্থানকালের জালে আটকে থাকা মহাবিশ্বে সময় আর পরিস্থিতি ফিরিয়ে আনতে গেলে টাইম ট্রাভেল করতে হবে। এইসব কথাই মনে মনে বলছিলাম, আর ঠিক তখন দেবকীবাবু বললেন, তুমি আগের থেকে রোগা হয়েছে দেখছি, ভালো লাগছে। কেউ আমাকে রোগা বললে আমার আনন্দ হয় না। আমি জানি রোগা বলছে মানেই 1 মাস বাদে দেখা হলে মোটা বলবে। চেহারা ঠিক রাখবার চাপ নাই বা নিলাম, তবে হ্যাঁ, শরীরটা ঠিক রাখা দরকার, শরীর সম্পদ। তো আমি হেসে বললাম, এইসব এমনিই হয়েছে স্যার, জিম বা ডায়েট করতে হয়নি। তুমি অন্য কাজে ট্রাই করোনি কেন? স্যার, আপনি বলেছিলেন একবার আপনার বিজনেসে ছেলে লাগবে, তো প্লিজ কাইন্ডলি আমাকে নেবেন। তাই 2 বছর যোগাযোগ রাখোনি কেন? আমি তো অনেক ছেলেই নিলাম আমার নতুন অফিসের জন্য। আপনার মনে নেই স্যার, আমি 2-3 বার এখানে এসেছিলাম, আপনি দেখা করেননি। আমি নিজে ফোন করেছিলাম, আপনি ফোনে বললেন যে ফাঁকা হলে ডেকে নেবেন, কিন্তু আজ তো ডাকলাম। অবশ্য আজকে তোমাকে বিশেষ কারণেই ডেকেছি। আশা রাখছি মন দিয়ে শুনলে বুঝতেই পারবে দরকারটা কি। তার আগে বলো, তোমার জব নিয়ে তুমি সন্তুষ্ট? না স্যার, একেবারেই সন্তুষ্ট নই। খুব জ্বালার মধ্যে আছি বলেই স্যার এই নতুন কাজের জন্য এই বয়সেও লোককে বলে বেড়াচ্ছি আর কি। তোমাদের মতন শিক্ষিত ভদ্রবাড়ির বাঙালি ছেলেদের যখন দেখি চাকরির জন্য ঘুরতে বা এরকম কাজ করছো যেটা ঠিক মানাচ্ছে না, খুব খারাপ লাগে জানো তো। আমি যদি মনে করি কোনো কাজই ছোট নয়। হ্যাঁ স্যার, কাজ যেমনই হোক, কিন্তু হাতে টাকা থাকাটা খুব দরকার স্যার। সিঙ্গেল? না 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 না, অসুবিধা থাকলে থাক। না এখনো বিয়ে করিনি স্যার। যা রোজগার বুঝতেই তো পারছেন। কত রোজগার? পুরুষ মানুষের স্যালারির কথা জানতে নেই, আমি জানি, তবু। না না সেটা নয়, তবে স্যার খুবই সামান্য। দেখো, কলকাতায় বহু মানুষের বেতনই খুব বেশি নয়। তোমারটা আশা করছি মিনিমাম 20। আমি ঢোক গিলে মনে মনে ভাবলাম যে আমাকে হয়তো কোনো কাজের অফার দেবেন, একটা ভালো চাকরি, স্যালারি 20 ছাড়িয়ে মিনিমাম 21 তো হবেই। তাই বর্তমানের স্যালারি জানতে চাইছেন। এখন যদি 14 বলি তো তাহলে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমার পরিচিতরা এইরকম অবস্থায় মিথ্যা মিথ্যা বেতন বাড়িয়ে বলেছে, তবে আমিও বলবো। আমি ধীরে ধীরে বললাম, স্যার মাসে
খুবই সামান্য, মানে স্যার ওই 14,000 স্যার। কথাটা বলেই নিজের প্রতি মায়া হচ্ছে। ঠিক জায়গায় মিথ্যে বলার অভ্যেস হচ্ছে শিল্প একটা। আমি এই যুগে একেবারে অচল। কাজের জায়গায় মিথ্যা বলতে পারিনি বলেই ভালো সেলসম্যান হওয়া হয়ে ওঠেনি। সম্পূর্ণ ব্যর্থ একজন মানুষ। দেবকীবাবু বললেন, ছি, এই বেতনে কাজ করবে? মানে কত বছর ধরে কাজ করে আসছো? আগে স্যার প্রায় 2 বছর। স্যালারি বছরে কবার বাড়ে? ঠিক নেই, ওই পিএফও নেই, ক্যাশে যা আর কি। এই চলছে। যাই হোক, আমার কোম্পানিতে আর্জেন্টলি কাজের ছেলে লাগবে। না, বেশি বেতন দিতে পারবো না। সপ্তাহে 1 দিন ছুটি, বছরে অতিরিক্ত ছুটিও আছে। বাকি সব আমার HR জানিয়ে দেবে। ডু ইউ এগ্রি টু মাই প্রপোজাল? হ্যাঁ স্যার, মানে কবে থেকে? তুমি কবে জয়েনিং করতে পারবে? 3 দিনের মধ্যে আমি জয়েন করছি স্যার। পিনাকি, সে ঠিক আছে, কিন্তু আমি এখানে থাকছি না। তাই এই মাসটা থাক। সামনের মাসে এসো, অসুবিধা নেই তো? আগে না না না, ঠিক আছে স্যার, ঠিক আছে। দেখো, স্যালারি খুব কম, 22,000। চিন্তা নেই, আমার কোম্পানিতে বছর বছর স্যালারি বাড়ে। শুধু আমার কথা শুনে চলবে। আমি কিন্তু পারফরমেন্সে বিশ্বাস করি। আচমকাই মনে হচ্ছে যে বাড়িতে ঢুকবো একটা ভালো খবর নিয়ে। তিথির সাথে সম্পর্কটাও নড়বড়ে ছিল, তাই যারা জানেন না তাদের জানতে দিই না যে আমি সিঙ্গেল নই। ঘড়িতে সন্ধে 6টা। বাড়িতে যাওয়ার পথে প্রথম স্যালারির কথাটা গুরুচরণকে বলতে মন চাইছে, কিন্তু এখনই নয়, আগে চাকরিটা পাকা হোক। কথায় কথায় তো সময় বয়ে গিয়েছে। আমি বললাম, আমি তাহলে কবে আপনাকে ফোন করব স্যার? ও হ্যাঁ, পিনাকি, না, চাকরি তোমার হয়ে গিয়েছে সেটা নিয়ে ভেবো না, কিন্তু আমার একটা উপকার করে দিতে পারবে ভাই? আগে কেমন উপকার স্যার? না, তেমন কিছু নয়। অ্যান্ড্রোমেডাকে মনে আছে? দেখা হয়েছিল নাকি? না তো। কথাটা বলে ফেলেই আবার ঘাবড়ে গেলাম। শনিবার অফিস থেকে ফেরবার পথে সিগন্যালে দেখা হয়েছিল, সেটা বলতেই পারতাম, কিন্তু আচমকাই মুখ ফসকে বেরিয়ে গেল। এবার এখন যদি হ্যাঁ বলি, আমার কনফিডেন্স নিয়ে প্রশ্ন উঠতে পারে। মালিক পক্ষের কাছে না না না, কোনোভাবেই নিজের দুর্বলতাটা দেখাবো না। আত্মবিশ্বাসের অভাবেই আমার আগের কাজের জায়গায় একেবারে 12টা বেজে গিয়েছে। আমি ঢোক গিলে বললাম, না হয়নি, মানে কেন বলুন তো স্যার? এবছর উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। আমি চেয়েছি CA পড়ুক, ওর সেই ক্যাপাবিলিটি আছে। আমার বন্ধুর ছেলের সঙ্গে ওকেও বিদেশে পাঠিয়ে দেব। বাহ, সে তো দারুণ ব্যাপার। কিন্তু তুমি আমি চাইলেই তো হলো না। আমাদের জেনারেশন বাবার কথা শুনে বড় হয়েছে, অন্তত পড়াশোনার ক্ষেত্রে শুনতেই হতো। দেখো, আমি বিজনেস মাইন্ডের লোক হয়েও সায়েন্স নিয়ে পড়েছি। হ্যাঁ, মানে ও কি নিয়ে পড়তে চাইছে? কিছুই নিয়ে নয়। মানে? ও কমার্স নিয়ে পড়ে উচ্চ মাধ্যমিক দিয়েছে, চাইছে স্টার্ট আপ খুলতে। হ্যাঁ, মানে ভালোই তো, বিকম পড়ুক, সাথে ব্যবসা করুক, আপনারই তো হেল্প হবে স্যার। পিনাকি, বিষয়টা অতটা ইজি ভেবো না। না, মানে নতুন কিছু চেষ্টা করতে চাইছে, মানে এটা খারাপ কোথায় স্যার? আমি চাইছি CA পড়ুক। ও তা মানে ও কি বলছে স্যার? এই জেনারেশনকে বুঝতে পারা আমার কমন নয় ভাই। তুমি একসময় ওকে পড়াতে, তুমিই পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার। বুঝতে পারছো, ব্যাপারটা কিন্তু সিরিয়াস, মানে তোমার চাকরির মতনই। শেষের কথাটা শুনেই কেন জানি বুকে একটু পিন ফুটল। এতক্ষণ যা যা কথোপকথন হয়েছিল পুরো সংলাপকে আমি মনে মনে ফরওয়ার্ড করছি। বুঝতে পারলাম যে এটা একটা প্রচ্ছন্ন অফার। যদি অ্যান্ড্রোমিডা রাজি না হয়, আমার চাকরিও কিন্তু নাও হতে পারে। কিন্তু মেয়েকে CA পড়ানোর জন্য এতটা অ্যাগ্রেসিভ কেন হয়ে উঠেছেন? অ্যান্ড্রো যদি CA পাশ করতে না পারে? কিছু ভাবছো বোধ হয়। না মানে, আচ্ছা স্যার, আপনি আমাকে বলুন তো যে ওকে নিয়ে আপনার কি প্ল্যান আছে? দেখো,
আমার বন্ধুর অনেক বড় ব্যবসা আছে। আমার কোম্পানি এখন হাতে গোনা কয়েকটা অর্ডার পেয়েছে, যেগুলো ডিল করে আমি আমার কোম্পানিকে গ্লোবাল বলতে পারবো না। আমার এক বন্ধুর কোম্পানির সঙ্গে ফিউচারে কিছু গ্লোবাল কাজ করব। ওর একটাই ছেলে আর আমার একটাই মেয়ে। ও মানে আপনি চাইছেন অ্যান্ড্রোমেডা আর আপনার বন্ধুর ছেলে বিয়ে করুক, একসাথে আপনাদের ব্যবসাটা চালাক, তাই তো? ইয়েস পিনাকি, দেশের বাইরে ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্টের নির্ভরযোগ্য কোম্পানি হয়ে উঠতে হবে। তো অ্যান্ড্রোমেডা কি চাইছে? আরে এইটাই তো বুঝতে পারছি না। আমার সাথে ইনি ঝগড়া হয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। এই রে, থানায় খবর দিয়েছেন? এই না, ওরা মারাত্মক ইমোশনাল, অবুঝ হয়। আমাদের মধ্যে কথাবার্তা বন্ধ। বাড়ির ব্যাপারে তোমার মতো নির্ভরযোগ্য মানুষ দরকার। তো বৌদিকে দিয়ে একবার বলিয়ে দেখুন না। পিনাকি, তোমাকে বলা হয়নি, নীলিমা আমাদের মধ্যে নেই। কবে, কেমন ভাবে? সে প্রায় 1 বছর আগে নীলিমার একটা খুব বাজে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি। তাই আমার চিন্তা মেয়েটাকে নিয়ে। এইচএসে ভালো রেজাল্ট করেছে, কিন্তু ওই যে বললাম খেয়াল মর্জি। এই জেনারেশন সত্যি খাম খেয়ালি। হ্যাঁ, কিন্তু আপনার মেয়ে অ্যান্ড্রোমেডা এখন কোথায়? সব বলে দেব, তোমায় শুধু ওকে বুঝিয়ে রাজি করাতে হবে। যখন পড়াতাম স্যার তখন তো খুব ছোট ছিল, মানে এখন মানবে আমাকে? আমার মনে হচ্ছে একমাত্র তুমিই পারবে। ঠিক আছে স্যার, দেখি একবার চেষ্টা করে। আমি কালকে থাকছি না, এই চেম্বারে আমার সেক্রেটারি সুখদেব তোমার সবকিছু বলে দেবে। রাতে বাড়ি ফেরবার সময় অনেক কিছুই ভাবলাম। অ্যান্ড্রোমেডাকে যখন পড়াতাম ছোট ছিল, এখন ওর ব্যক্তিগত ব্যাপারে আচমকা মাস্টারি ফলাতে গিয়ে অপমানিত না হতে হয়। ওদের জেনারেশন আবার অতিরিক্ত স্পর্শকাতর, আর মানে কেনই বা হবে না? ওরাই প্রথম প্রজন্ম যাদের শৈশব লালিত হচ্ছে ডিজিটাল এজে। হাতে হাতে মোবাইল, কানে কানে ব্লুটুথ, অনবরত স্ক্রোল করে চলেছে। জীবনে এই অভ্যাস শুধুই তথ্য, যোগাযোগ আর কাজকর্মে আটকে নেই। দুঃখ, কান্না, ভালোবাসা, ক্ষোভ, জীবনের অনুভূতিকেও নিয়ন্ত্রণ করছে। আবেগ বেশি, গভীরতা কম, আর খুব দ্রুত প্রতিক্রিয়া জানায় এরা। অ্যান্ড্রোমেডার সাথে আমার দেখা হয়েছে, আমি ওকে দেখেছি, এই ব্যাপারটা দেবকীবাবুকে তো বলতে পারিনি। এটা আমার প্রজন্মের অক্ষমতা। কিন্তু অ্যান্ড্রো কত সহজে সিগন্যালে আমাকে দেখে হাত নেড়েছিল। আজ সোমবার সকালেই আমার দূর সম্পর্কের এক মামাকে মারতে হয়েছে। আগের মাসেও তিথির সঙ্গে দেখা করতে যাওয়ার দিনে বাধ্য হয়ে জ্যাঠাকে পিচিতে ভর্তি করিয়ে দিয়েছিলাম। পুরোটাই বানিয়ে মিথ্যে বলা। ব্যাপারটা হচ্ছে যে গুরুচরণ বাবু সপ্তাহের শুরুর দিনে ছুটি চাইলেই একেবারে খ্যাক খ্যাক করে ওঠেন। আজ সোমবার, আমার অফ ডে নয়, অফিসে না গেলে দিনের বেতন কাটা যাবে। আসল কথা হচ্ছে যে বেতন কেটে নিলেও ওর ব্যবহার আরও খারাপ হয়। আমি তো দোকানের বাড়তি বোঝা, বেতন বাড়ানো যায় না, অথচ আমাকে ছাড়া নাকি চলবে না। রবিবার ছাড়া ছুটি দেওয়া নেই। আমার আজকেই দেখা করতে যেতে হবে। দেবকীবাবুর দেওয়া চাকরিটা আমার দরকার। তাই বেশি না ভেবে যেই জীবিত মামার কথা তিনি শুনেছিলেন সেই মামাকে না মেরে কাল্পনিক এক মামাকে মিথ্যে মিথ্যে মারলাম। জানিয়ে দিয়েছি যে আমার কলকাতায় ফিরতে দিন 20 সময় লাগবে। সকাল সকাল চলে এসেছি দেবকীবাবুর চেম্বারে। ঘড়িতে সকাল 10টা। মোবাইল দেখতেই লক্ষ্য করলাম যে তিথি ফোন করেছিল। অফিসে একাই বসে আছি। দেবকীদার অফিসের ছেলেটি আসতে তখনও ঘন্টা 3। তাই তিথিকে একবার ফোন করলাম। হ্যালো, তুমি ফোন করেছিলে? হ্যাঁ, এত দেরি? আরে কোথায় দেরি, মানে সাইলেন্ট ছিল। মিনিট 20 বাদই তো ফোন করলাম। পিনাকি, যেটা বলেছিলাম সুরাহা হয়েছে? ওই আর কি, আমি যেটা বলেছি গুরুচরণবাবু শুনেছেন। কিছু বলেননি? না। কিচ্ছু না? তিথি, স্যালারি বাড়ানো যে কোনো অফিসে একটা শক্ত কাজ। মালিক রাজি হতে চায় না। আর এখন কলকাতার যে অবস্থা, ভালো কোনো কাজও নেই। দেখো, যাদের পাওয়ার তারা পাচ্ছে, অপদার্থরা এক জায়গায় বসে আছে। আরে কাজ খোঁজবার ইচ্ছেটাও তো থাকতে হয়। আরে তা কেন? দেখো, মানে আমাদের অফিসে আমার মতন আরো অনেকের ইনক্রিমেন্ট বন্ধ আছে। পিনাকি,
অফিস অফিস অন্তত আমার সামনে বলবে না, হ্যাঁ? ছোট কাকা গিয়েছিল মনে নেই? দোকানের সাথে লাগোয়া দুটো ঘর, আর সেখানে 5 জন কর্মচারী বসে কাজ করো। আমায় এমন ভাবে বলতে যেন কত বড় কর্পোরেট হাউস। মনে মনে ভাবছিলাম যে আমার এখন আর কথা বলতে ইচ্ছে করছে না। তিথির অভিযোগটা মিথ্যা তো নয়। প্রায় 3 বছরের প্রেম, ওর বাড়িতে বিয়ের প্রেশার আছে, রেগে যাওয়াটাও খুব স্বাভাবিক। অপ্রিয় সত্যি কথা এখন হজম করতে পারে, কিন্তু কথাগুলো সহজ ও সরল করেও তো বলা যায়। এইসব কথা শুনে না মনে মনে বিন্দু বিন্দু যন্ত্রণা জমে ওঠে। এক এক সময় ভেবেছি যে চারপাশটা বুঝি নির্দয় মানুষদের, এখানে ভালোবাসার কোনো গ্র্যাভিটি নেই, তাই হয়তো অনেকেই সংসার ত্যাগ করে চলে যাচ্ছে। তিথির ভালোবাসা আমি আমার জীবনের ব্যর্থতা ভুলে থেকেছি। যেখানে ভালোবাসা থাকে সেখানে ভয় নেই, যন্ত্রণা নেই। মুখে বললাম, তিথি ঠিক আছে, রাখছি এখন আমি। যদিও আমার রাখবার আগেই তিথি ফোনটা কেটে দিয়েছে। পিছনে ঘুরতেই দেখলাম যে বয়স 29-এর রুগ্ন চেহারার রোগা একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকিয়ে বলল, নমস্কার দাদা, আমি সুখদেব। হ্যাঁ আমি জানি দাদা, জানি। স্যার আপনার কথা বলে গিয়েছেন। আপনি কফি না চা নেবেন? না না, কিচ্ছু নয়, শুধু দরকারি কাগজগুলো তাড়াতাড়ি দিলে খুব ভালো হতো। আসলে আমায় যেতে হবে, বুঝলে। সুখদেব চেয়ারটা টেনে বসলো, টেবিলের ড্রয়ার থেকে একটা খাম বের করে বলল আমায়, স্যারের মেয়ের ব্যাপারে এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? পিনাকি। কোথায় থাকেন? বাঘাযতীন। আমার বাড়িও তো দাদা ওখানেই, ওই কলতানের সামনে। হ্যাঁ মানে যদি তুমি আমাকে ওই... হ্যাঁ হ্যাঁ, এই নিন দাদা, হাওড়া মধুসূদনপুর চলে যাবেন, ওখানেই স্যারের মেয়ে রয়েছে। সব কিছু এই খামের ভেতর লেখা রয়েছে। আমার ফোন নাম্বারটা নিয়ে রাখুন, অসুবিধে হলে একবার ফোন করে নেবেন। আচ্ছা বলছি যে মানে তোমরা যদি সবকিছুই জানো তাহলে আমাকে পাঠাচ্ছ কেন? দাদা, এই গেম প্রায় 1 মাস থেকে চলে আসছে। মেয়ে রেগে বাড়ি থেকে ভেগে যায়, আর বাপ নতুন নতুন ওই ভোলা ভালা ভদ্রলোকদের চাকরির টোপ দিয়ে মেয়ের ব্রেন ওয়াশ করতে পাঠায়। মানে? আপনার আগে 3 জন স্যার এলেন আর গেলেন, ওই মেয়ে আর বাবার ইগোর বলি হয়েছে। তাই নাকি? দেখুন দাদা, আপনার মুখটা ভালো মানুষের মতন, আপনি ভালো মানুষ, নইলে জ্ঞান দিতুম না। দেবকী স্যার আর তার মেয়ের মধ্যে না সম্পর্ক একদম ভালো নয়। স্যার চাইছেন ওই আপনার মতন শিক্ষিত ভদ্রলোকদের ওদের মধ্যেকার ঝামেলাগুলো মিটিয়ে দিক। কিন্তু হ্যাঁ, কিন্তু কি? সে মেয়ে খুব চালাক। কি দাদা বলছি, ধোয়ার কিছু হবে? আমি ধূমপান করি না। দাদা দেখছি সিনেমার একেবারে নোটিফিকেশন। ধূমপান করা শরীরের জন্য ভালো নয়, ধূমপান ক্যান্সারের কারণ। ক্ষমা চেয়ে নিচ্ছি দাদা। এই নাও। আমি 100 টাকার একটা নোট ধরিয়ে বললাম, মিষ্টি খেয়ে নিও, আমি সত্যি নেশা করি না। রাস্তায় নেমে মনে মনে বললাম, ধূমপানের চেয়েও ঘুষপানটা খুব জরুরি। সুখদেব ছেলেটাকে আপদে বিপদে আমার কাজে লাগবে। কালকে খুব ভোরেই বাড়ি থেকে বেরিয়ে পড়ব। মধুসূদনপুর যাওয়ার ব্যাপারটা এখনই তিথিকে জানানো যাবে না। কাজ উদ্ধার হলে চাকরি নিয়ে তারপর সারপ্রাইজ দেওয়া যাবে। যখন মধুসূদনপুরে নামলাম ঘড়িতে দুপুর 2টো। এখন 8 ঘন্টা কেটে গিয়েছে, 2:30। দুপুরে স্টেশনের কাছাকাছি হোটেল থেকেই খেয়ে নিয়েছি। স্টেশনের সামনেই একটা টোটো দাঁড়িয়ে আছে, সেদিকে এগিয়ে গেলাম। এই যে কোথায় যাবেন দাদা? ছেলেটার বয়স খুব বেশি হবে না, তো আমি বললাম, মধুসূদনপুর। আসুন। আমার মনে হচ্ছে কখন যাত্রী আসবে সেই অপেক্ষায় না থেকে পুরো টোটোটা রিজার্ভ করে নিই। বাইরে ঘুরতে গিয়ে হিসেবের কৃপণতা করাটা বুদ্ধিমানের কাজ নয়। যদি বাড়ি ফেরবার সুযোগ থাকে তো সময় অপচয় হবে না। আমি বললাম, ভাই একটু তাড়াহুড়ো আছে, যদি পুরো গাড়িটাই রিজার্ভ করি তাহলে? আপনি রিজার্ভ করতেই পারেন, তবে পথে প্যাসেঞ্জার থাকলে আমায় কিন্তু গাড়িতে তুলতেই হবে। এখানে আসলে যাতায়াতের মাধ্যম এগুলোই তো।
আমরা খালি গাড়ি নিয়ে যেতে পারবো না, একদিনের জন্য সম্পর্ক খারাপ হবে। অসুবিধা নেই, আপনি যাত্রী তুলুন না, আমি শুধু এই তাড়াতাড়ি পৌঁছতে চাইছি। ঠিক আছে, আসুন আসুন। দুধারে একেবারে সবুজ মাঠ, মাঝে সরু পিচের রাস্তা এঁকে বেঁকে চলছে। মাথার উপরে অনেকটা বড় আকাশ। দুপুরে পাখিরা ডাকছে, আর টোটো চলতে চলতে কানে পাখিদের সুর ভেসে আসছে। শীতের দুপুর, ছায়া ছায়া দুপুর, চারিদিকটা খুবই শান্ত। কলকাতায় মানুষের মনের ভিতরের ওই অফুরান অনুভূতিগুলোর অণু, পরমাণু, ইলেকট্রন, নিউট্রন, প্রোটনের ফিউশন চলছে। প্রতি মুহূর্ত কাটছে কিছু না কিছু একটা ভেঙে যাওয়ার অভ্যাস নিয়ে। কেউ কিছু বুঝতেই পারে না, শুধু অদ্ভুত এক গাণিতিক দৌড়ে সামিল। এখানে না অদ্ভুত একটা পাওয়ার আনন্দ। অনেক দিন বাদে মনে হচ্ছে পকেটে টাকা না থাকলেও মনে শান্তি থাকে। সম্পর্ক ভেঙে যাওয়ার আতঙ্কে বেঁচে থেকেও প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। একটা সরু রাস্তার সামনে টোটোটা আমাকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। ঘড়িতে তখন প্রায় 4টে। বহু দূরে গাড়িটা ছোট্ট বিন্দু হয়ে মিলিয়ে গেল। আমি সেই দিকে তাকিয়ে ভাবলাম যে কলকাতায় তো এই সময় অফিসে গুরুচরণের লেকচার শুনতাম, কাস্টমার ওই ভিজিটে গিয়ে বকবক করতে হতো, আর এখন এখানে দাঁড়িয়ে আছে। আবার এরপর কি হবে কিছুই জানি না। অদ্ভুত এক অনিশ্চয়তা আমাকে ঘিরে রয়েছে, অথচ আমি এই নিশ্চয়তার খোঁজে এখানে এসেছি। পাতি কথা, মেয়েটাকে রাজি করিয়ে যেভাবেই হোক দেশের বাইরে ওকে পড়তে পাঠাতে হবে। আর যদি সেটা করতে পারি তাহলে দেবকীবাবুর চাকরিটা জুটবে, গুরুচরণের হাত থেকে রেহাই পাবো। তিথিকে বিয়ে করলে মায়ের মুখেও হাসিটা ফুটবে। বাড়িটার সামনে যখন দাঁড়ালাম ঘড়িতে 5টা। সন্ধে নামতে আর কিছুক্ষণ। পাখিরা শূন্য আকাশের বুকে দল বেঁধে উড়ে চলেছে। পাখিদের বুকে সংঘাত নেই, চোখে শুধুই বাসায় ফিরবার উল্লাস। অনেকদিন বাদে আমি পাখিদের উড়তে দেখছি। কলকাতার খোলা আকাশ দেখিনি প্রায় 2 বছর। ওই বাড়ি আর অফিস, সামনে জনা কয়েক লোকজন একটু এদিকে এগিয়ে আসছে। আচ্ছা, মধুবন বাড়িটা কোথায় বলতে পারেন? তো ওদের মধ্যে একজন মধ্যবয়স্ক পুরুষ আমাকে বললেন, এই তো সামনে গেলেই একটা ভাঙা মন্দির, তারপর মিনিট 5 হেঁটে লম্বা রাস্তা, তার ডান দিকে একটু সোজা হাঁটবেন, একটা টেপা কল দেখতে পাবেন, তার সামনে দিয়ে রাস্তার 2টো বাড়ি ছেড়ে তারপর ওনার বাড়ি। বাড়িটার সামনে দাঁড়িয়ে বন্ধ লোহার গেটের মাথায় হাত রেখে ডাকলাম, কেউ আছেন? অপরিচিত জায়গায় প্রথম পরিচয় করবার ওই টান টান মুহূর্ত হচ্ছে প্রথম 10টা মিনিট। আমি এনাদের চিনি না, আচমকা আমার মতন অপরিচিত মুখের সামনে হাসতে হবে, কথা বলতে হবে ওনাদের। আমার মতন অস্বস্তি কিন্তু ওনাদেরও হবে, আর নিজেকে যাতে বোকা মনে না হয় তাই একটু মনে মনে রিহার্সাল দিয়ে নিচ্ছি। গেটের উল্টো দিকে একটা সরু সিমেন্টের রাস্তা, কিছুটা এগিয়ে একটা দোতলা বাড়ির বারান্দায় মিশেছে। সরু রাস্তার পাশে সবুজ ঘাসের বাগান, ভিতরে অনেক রকমের ফুলের গাছ, ফলের গাছ রয়েছে। ছোট ছোট বেশ কাগজি লেবুও ঝুলে আছে, গাঁদা ফুলে ভরে রয়েছে। এখনো দিনের আলো ফুরিয়ে যায়নি। মাথার উপর যতটুকু আকাশ আছে সেই শীত মাখা আলোয় বাড়িটা কিন্তু জলছবির মতন হয়ে উঠেছে। ভিতর থেকে নীল রঙের সালোয়ার কামিজ পরে এক তরুণী আমার দিকে এগিয়ে আসছে। মেয়েটার বয়স তিথির সমবয়সী। আপনি? আমি কলকাতা থেকে আসছি। আপনার পরিচয় জানতে পারি? হ্যাঁ ম্যাডাম, অ্যান্ড্রোমিডার পরিচিত আমি। ওকে গিয়ে বলবেন যে পিনাকিদা এসেছে। আমায় বলা যাবে কোত্থেকে এসেছেন? অবশ্যই। আপনার বাড়িতে একজন অপরিচিত লোক এসে পরিচয় না দিলে অনেক গন্ডগোলের ব্যাপার তো ঘটতেই পারে। আসুন। না না, আপনি আগে অ্যান্ড্রোমিডাকে ডাকুন, ওর সাথে আমার অনেকগুলো কথা আছে। আমি পিনাকি। অ্যান্ড্রোমিডাকে মাধ্যমিকে পড়িয়েছিলেন, খুব ভালো পড়ান, অ্যান্ড্রোর প্রিয় মানুষের মধ্যে একজন। সিরিয়াসলি? নিজের প্রশংসা নিজের কানে শুনতে নেই। মা এই কথাটা ছোটবেলা থেকেই বলে এসেছে, কিন্তু সত্যি বলতে
বুকে হাত রেখে বলছি, আমার না ভীষণ ভালো লাগছে নিজের প্রশংসা শুনতে। শীতের ওই মসৃণ বিকেলের মতো সুন্দর একটা টোল পড়েছে মেয়েটার গালে। এমন মেয়ের প্রেমিক তো থাকবেই। বহুদিন তো তিথির মুখে নরম কথা শুনিনি। এই মুহূর্তে মন চাইছে একবার তিথিকে ফোন করি, কিন্তু আমায় যখন জিজ্ঞেস করবে যে কলকাতা ছেড়ে এই ধারে গোবিন্দপুরে যাওয়ার কারণ কি, সেটা তো আবার আমি বলতে পারবো না। এর আসল কারণ একটা ভদ্রস্থ চাকরির সুযোগ। অ্যান্ড্রোমেডা যদি সত্যি আমার উপর করুণা করে দেশের বাইরে যায়, তবেই এই চাকরি আমার জুটবে। প্রতিদিন খবরের কাগজ দুহাত দিয়ে খুলে চোখ বলিয়ে বলিয়ে খবর পড়ি। জেন জি নিয়ে যত রকমের খবর ছাপা হয়, সেখানে এই প্রজন্মটাকে নিজেদের নিয়ে মত্ত একটা দিশাহীন সম্প্রদায় বলে মনে হয়। ইন্টারনেটে বুঁদ হয়ে থাকা প্রজন্ম। অ্যান্ড্রোমেডাকে যখন 2 বছর আগে পড়িয়েছিলাম, আমার কথা শুনতো, কিন্তু ঘটনা হচ্ছে এখন তো বড় হয়েছে, আমার কথা নাও শুনতে পারে। ও বুঝবে না আসলে যে সত্যি চাকরিটা আমার জন্য কতটা জরুরি। আমার পরিচয় দেওয়া হয়নি আপনাকে। আমি নিপনিথি সেন। আসুন, ঘরে আসুন। এতক্ষণ দাঁড়িয়েই গেটের বাইরে কথা হচ্ছিল। এখন গেট খুলে ভেতরে ঢুকলাম। ছোট্ট রাস্তা দিয়ে হেঁটে মেয়েটার পিছন পিছন এসে ঘরে ঢুকলাম। আমাকে সোফায় বসতে বলল মেয়েটি। ও একটু বেরিয়েছে, আপনি বসুন না। হ্যাঁ হ্যাঁ, ব্যস্ত হবে না ম্যাডাম। আমি একটা বৃদ্ধাশ্রম চালাচ্ছি। এটা আমার বাড়ি। মালতী দিদুন আমার হোমেই রয়েছেন। সেই সূত্রেই অ্যান্ড্রোমেডার সাথে পরিচয় হয়েছিল। মালতী দিদুন মানে অ্যান্ড্রোমেডার দিদা, বৌদির মা? উনি এখনো বেঁচে আছেন? হ্যাঁ, আমার হোমেই আছেন। অ্যান্ড্রোমেডা ওর সাথে দেখা করতেই ছুটে এসেছে, লুকিয়ে আসেনি। যতদূর জানি বাড়ির লোক সব কিছু জানে। আমি সোফায় বসে আছি, নিধি সামনের চেয়ারে বসেছে। মাঝে একটা টেবিল আছে। ঘরটা ছিমছাম সুন্দর সাজানো, খুব অল্প আসবাব রয়েছে। যেই ঘরে বসেছি সেখান থেকে বেরিয়ে পাশেই সিঁড়ি রয়েছে। ঢুকবার সময় দেখেছিলাম। ওই সিঁড়ি দিয়েই দোতলায় উঠতে হবে। তো নিধি বলল, আজ তো ফিরে যেতে পারবেন না। এখানে হোটেল আছে? কলকাতার মতো যেখানে সেখানে হোটেল পাবেন না। মানুষের বাড়িতেই পরিচিতরা থেকে যায়। যদি হোটেল দরকার পড়ে, স্টেশনের দিকে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বাড়িতে থাকতে অসুবিধা হবে? মানে এখানে না, আমার ওল্ড এজ হোমে। অ্যান্ড্রোমেডা, মালতী দিদা ওখানেই আছে। আজ রাতটা আপনি আমাদের সাথেই থেকে যাবেন। না মানে আপনাদের অসুবিধা হবে না তো? আপনার অসুবিধা হবে। এখন বিকেল 5:40। আমার স্কুটি আছে। অ্যান্ড্রোমেডাদের সাথে দেখা করবেন তো? আসুন, বেশিক্ষণ লাগবে না। শান্ত নিরিবিলি রাস্তার মধ্যে দিয়ে আমাকে নিয়ে ছুটে চলেছে নিধি। স্কুটির পিছনে আমাকে বসিয়ে মেয়েটা ছুটছে। ঘড়িতে তখন 6:10। শীতের সন্ধ্যায় চারপাশে একটা অদ্ভুত রকমের চুপচাপ। লাইট পোস্টের শান্ত আলোয় স্কুটির সামনের ওই সরু পিচ রাস্তা একেবারে যেন নদী হয়ে উঠেছে। পাশের ঝোপ থেকে সন্ধ্যার কুয়াশা ওই গাছেদের ডাল বেয়ে একেবারে রাস্তায় নেমে এসেছে। পথের দুই ধারে বেশ জঙ্গল, বড় বড় গাছ দাঁড়িয়ে আছে। আমাদের মাথায় হেলমেট নেই। আকাশ আছে তারা ভরা, আর সেখানে চাঁদ আছে। রূপালী চাঁদটা আকাশের মাঝখানে একেবারে আটকে আছে। ঠান্ডা অনেকটাই বেশি। ভাগ্যিস একটা কান ঢাকা টুপি পরেছিলাম, মানে সুরসুরি দেওয়া সরু ঠান্ডা টুপির মধ্যে দিয়ে ঢুকছে বটে। রাস্তায় লোকজন অল্পই। জ্যাকেটটা যথেষ্ট মোটা, না হলে নিধির মতো কাঁপতাম আমি। তাড়াহুড়ে বেচারি মোটা জ্যাকেটের বদলে নিশ্চয়ই এরা পাতলা জ্যাকেট নিয়ে এসেছে। আমরা এবার একটা সরু পথ দিয়ে ঢুকলাম। নিধি আমাকে বলল, এই হচ্ছে আমার স্বপ্নের জায়গা। বৃদ্ধাশ্রম বলবেন না। অ্যান্ড্রোমেডা আছে? জানি না, দিদুন আছে। তবে গিয়ে নিরাশ হতে হয়নি। পেয়েছিলাম অ্যান্ড্রোমেডাকে। অ্যান্ড্রোমেডা আমার দিকে তাকিয়ে বলল, পিনাকিদা, তুমি যে এত দূর আমার সঙ্গে দেখা করতে আসবে,
আমি বিলিভ করতে পারছি না। ঠিকানাটা আমাকে দেবকীবাবুই দিয়েছেন। আই নো, বাট বাপি নিজে আসেনি, তোমায় পাঠিয়েছে। আর এখনও ভাবছে আমি আমার ডিসিশন চেঞ্জ করব। না না, মানে তা নয়, উনি আসবেন অবশ্যই, একটু কাজের চাপ আছে আর কি। বাপির কথা বাদ দাও, অনেকদিন বাদে তোমাকে দেখলাম। সেদিন তো সিগন্যালে দেখেও আমাকে চিনতে পারোনি। না না, মানে তা নয়। থাক, সব বুঝি, দরকার নেই, ভুলে যেতে অসুবিধা নেই, তাই তো? আরে না না, সেটা নয়। তুমি আর যোগাযোগ রাখোনি পিনাকিদা? মা মারা গিয়েছে জানো নিশ্চয়ই। হ্যাঁ, আমি সবই শুনলাম। কোথায় শুনলে? ওই তোমার বাবাই সব বলেছেন আর কি। তোমাকে বলেছে, অথচ আমায় কল করতে পারেনি। অভিমানের ছায়া আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড্রোমিডার চোখে জল। আমরা খোলা ছাদে বসে রয়েছি, দুজনেরই রাতের খাওয়া হয়ে গিয়েছে। অ্যান্ড্রোমিডা একটা নীল রঙের সোয়েটার আর ট্রাউজার্স পরে আছে। হালকা চেয়ার আর হাসি খুশি মেয়েটা আচমকাই অনেকটা বড় হয়ে গেল। মেয়েরা অবশ্য এমন করেই আচমকা বড় হয়ে যায়। ঘড়িতে এখন রাত 10টা। দুজনে পাশাপাশি বসেছি। এটুকু বুঝতে পারছি যে বাবা আর মেয়ের সম্পর্ক অনেকটাই প্যাঁচালো। দেবকীবাবু নিজেই স্বাভাবিক করতে চাইছেন না। দেবকীবাবু একবারের জন্যও চায়নি যে মেয়ের সাথে সম্পর্কটা ঠিক হোক। উনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে চাকরি পেতে হলে যেমনভাবেই হোক বুঝিয়ে অ্যান্ড্রোমিডাকে দেশের বাইরে পাঠাতেই হবে। অ্যান্ড্রোমিডা, আমি মানছি যে তোমার বাবা হয়তো নিজের ইচ্ছেটা চাপিয়ে দিচ্ছেন, কিন্তু সব চাপিয়ে দেওয়া শর্ত তো ক্ষতিকারক হয় না। আমি আমার মতন জীবন বেছে নিতে চাই পিনাকিদা। আই ওয়ান্ট টু লিভ মাই লাইফ অন মাই ওন টার্মস। সব ব্যাপারে এরকম ইন্টারফারেন্স আমার ভালো লাগে না। না, তুমি বাইরে গিয়ে পড়াশোনা করে তারপর তো নিজের জীবন শুরু করতেই পারো। দেখো, আমার দিদুনের বয়স প্রায় 80-র কাছাকাছি, অসুস্থ। যদি আমেরিকা থেকে ফিরে এসে আর দেখা না হয়। দিদুনের জন্য ক্যারিয়ার নষ্ট করবে? এই কথাটা শুনে না অ্যান্ড্রোমিডা আমার দিকে কড়াভাবে তাকালো। এই প্রথমবার ওই দৃষ্টিটা আমার ভীষণ অচেনা মনে হচ্ছে। খুব সেন্সিটিভ একটা বিষয়ে হাত রেখেছি। নিজে থেকে এইসব ঝামেলার মধ্যে আমি ঢুকতে চাইছি না, কিন্তু মানে কলকাতায় এমন চাকরির অফার, সেটা বহু সুযোগের অপেক্ষায় এসেছে। পিনাকিদা, আমি জানি আমার মা আমায় ছেড়ে চলে গিয়েছে। দিদুনও বেশি দিন নেই। না না, মানে আমি ওভাবে কিন্তু বলতে চাইনি, কিন্তু মানে তোমার কলকাতা থাকবার অন্য কোনো কারণ রয়েছে হয়তো, আমি সেটাই জানতে চাইছি। তো কিছুক্ষণ চুপ থেকে বলল, দিদুনের সাথে বাপির ঝামেলা হয় প্রপার্টি নিয়ে। মায়ের নামে লিখে দেওয়ার কথা ছিল, কিন্তু দিদুন লিখে দেয়নি। দিদুন চাইছে দোকানটা রেনোভেট করে রানিং করতে। দিদুনের ইচ্ছে একটা বড় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের স্টোর হবে। জানো, একসময় এই দোকানটা দাদু কিনেছিল, বড় কিছু করবার স্বপ্ন দেখেছিল। দাদুর ইয়াং এজে দাদু গান ভালোবাসতেন। তারপর ব্যবসায়ী ফ্যামিলির চাপে সেই স্বপ্ন নষ্ট হয়। দোকান কিনে শেষ দিন অবধি ট্রাই করে গিয়েছে, বাট দোকান আর ওপেন করা হয়নি। তারপর বাপি চাইছে সেই ফেলে রাখা দোকানকে বড় রেস্টুরেন্ট তৈরি করতে। মায়ের সঙ্গে বাপির এই প্ল্যানিং নিয়ে প্রায়ই ঝামেলা হতো। মা একদম সাপোর্ট করেনি। মায়ের ইচ্ছা ছিল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টেরই দোকান হোক। তাহলে তো বৌদি একেবারে লড়ে গিয়েছেন। এই নিয়ে প্রায় প্রত্যেক দিন বাপি আর মায়ের ঝামেলা হতে দেখেছি। মা কাঁদতো, রোজ কাঁদতো জানালার ধারে বসে। অনেক রাতে আচমকা ঘুম ভেঙে যেতে দেখি কেউ বিছানার উপর বসে আছে। আমি ভাবছিলাম যে একটা নারী রাতে কাঁচের জানলার পাশে হাঁটুতে থুতনি রেখে কাঁদছেন, আর একজন কিশোরী তার সদ্য ঘুম ভাঙা চোখে সেই দৃশ্য দেখেও পুনরায় পারবে ঘুমোতে। মেয়েটার ভেতর না অনেক কষ্ট লুকিয়ে আছে। ছাদে চাঁদের আলোয় অ্যান্ড্রোমিডার চোখ দুটো ছলছল করছে।
মেয়েটা হাতের তালু দিয়ে নরম চোখ দুটো মুছে বলল, পিনাকিদা, মায়ের ভালোবাসা আমি আরো বেশি পেতে পারতাম, তাই না? হ্যাঁ, সে তো বটেই। বাবা মা যতদিন আমাদের সঙ্গে থাকে আমরা তাদের না থাকবার অভাবটাই বুঝতে পারি না। ছাদে বসে চারিদিকে তাকিয়ে দেখি যে দূরে গুটি কয়েক বাড়ির আলো এখনো নিভে যায়নি। লোকজন জেগে রয়েছে। ঘড়িতে রাত 11টা। কথা শুরু করেছিলাম কিন্তু 10টায়। 1 ঘন্টা কেটে গিয়েছে। আকাশে চাঁদের দিকে তাকিয়ে মনে হয় যে এইরকম একটা গোল সাদা চাঁদের আলোর নিচে আমি আর তিথি পাশাপাশি বসে কথা বলতে পারলে মন্দ হতো না। আজ অব্দি হয়নি, আর সেই সুযোগ কলকাতার রাস্তাতেও নেই। মফস্বলে চাঁদ ওঠে, গ্রামে চাঁদ, মাঠে একেবারে গড়াগড়ি খায়, আর কলকাতার অলিতে গলিতে আমাদের সময় কেটে গিয়েছে ওই শপিং মলের আলোয় নতুন নতুন জিনিস দেখতে দেখতে। চাঁদ খুঁজেই পাই না আমরা। এই যে চাঁদের বুকের আলো, সূর্য থেকে ধার নেওয়া ফোটন কণার ম্যাজিক, আলোক্ষীন চাঁদের বুকেও দুঃখ আছে। কিন্তু সব সুন্দরের মধ্যেই একটা যন্ত্রণা লুকিয়ে থাকে। অ্যান্ড্রোমিটার চোখ দুটো জলে ভেজা, ঠোঁটের কোণে হাসি নেই, কান্না মুহূর্তের অনুভূতি। মেঘ জমে বৃষ্টি হয়। আমি ওর পিঠে হাত রেখে বললাম যে, মায়ের কথা মনে পড়ছে? এভরিডে মায়ের মুখ মনে পড়ে পিনাকিদা। খুব কষ্ট হলে সাফোকেশন হয়, জানো? এখনো হচ্ছে? আমি ওর হাতে একটা হলুদ রঙের জলের বোতল ধরিয়ে দিলাম। না, তোমার পাশে থেকে কথা বলতে ভালো লাগছে, কিন্তু দিদুনের মায়ের ইচ্ছে আমাকে ফুলফিল করতেই হবে। I alone have to take responsibility for fulfilling their dreams. আমার সঙ্গে যদি কেউ না থাকে আমি একাই এনাফ। কিছুক্ষণ থেকে অ্যান্ড্রোমিটা আকাশের দিকে তাকিয়ে রইল। আমি এই সময়টা ওকে ডাকলাম না। দূরে আকাশের তারাদের দিকে তাকিয়ে মেয়েটা কিছু একটা ভাবছে। ভাবুক না। তিথি যখন আমাকে বলে না যে আমার দ্বারা কিছু হবে না, বাড়ি থেকে বেরিয়ে আসি ওই ফেল হওয়া ছাত্রের মতন মুখ নিয়ে। পাড়ার কিছু কিছু অন্ধকার জায়গা আছে, আমি সেখানে লুকিয়েই বসে থাকি। চাঁদের আলোতে একমাত্র নিজেকে একা দেখা যায়। অনেক রাত অব্দি এরকম একা একা কতদিন বসে কাটিয়েছি। মন শান্ত হলে তারপর বাড়ি ফিরে এসছি। দোকানটা নতুন করে খোলার জন্য দিদুন আমায় টাকা দিয়েছে, আর ওই দোকানের মালিক এখন আমি। তোমার বাবা কি বলছেন? বাপি এই সিনে আমার কাছে খুব একটা রেলেভেন্ট নন। অ্যান্ড্রু, বলছি যে তুমি এত বড় একটা ডিসিশন একা নেবে? পিনাকিদা, আমার ড্রিমস, তাই আমাকেই তো রিস্ক নিতে হবে, বলো? তাছাড়া তোমরা পাশে আছো, আমি জানি তোমাদের হেল্প আমি পাবই। ইচ্ছে আছে আমার দোকান কলকাতার সেরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান হবে। খুব ইচ্ছে করছে মেয়েটার পা দুটো জড়িয়ে ধরে বলি, প্লিজ তুমি আমেরিকা চলে যাও, প্লিজ তিথিকে আমার কাছে আসতে দাও। তুমি তো সাহসী নেই, এতটুকু বয়সে অমন দাপুটে বাপের বিরুদ্ধে যাবে। অ্যান্ড্রু আমাকে বলল, আমার বাবা চাইছে আমি আর ডিও আমেরিকা গিয়ে সেটেলড হয়ে যাই। ডিওকে? ওই যে বাপির বন্ধুর ছেলে, আমাদের চেয়ে অনেক রিচ ফ্যামিলির ছেলে। নিজের ব্যবসায় এম্পায়ার তৈরি করতে গিয়ে আমার স্বপ্নগুলোকে কিল করবে। আমি এমনটা হতেই দেব না। তো এই ডিওকে তোমার কেমন লাগে? কে? ডিও? ওর সব কিছুই ঠিকই ছিল, বাট হি হ্যাজ নো পার্সোনালিটি। ঠিক করে কথাই বলতে শেখেনি। কেন? লাইফ নিয়ে একদম সিরিয়াস নয়। আমি যেমন প্ল্যান করছি স্টোরটাকে রানিং করানোর জন্য, বাট ডিও ইজ কমপ্লিটলি ইন লাভ। সব সময় আমাকে কল করবে, ইমোশনাল কথা বলবে। হ্যাঁ, তো ভালোই তো। এই বয়সে প্রেম প্রেম একটা ফিলিংস, এটা তো খুব স্বাভাবিক। দেখো, জীবনটা তো শুধু লড়াইয়ের নয়, একটু তো ভালোবাসতেও শিখতে হবে নাকি? কথাগুলো বলতে বলতে অ্যান্ড্রুর মুখে একটা অদ্ভুত অভিমান দেখতে পেলাম আমি। আমাকে বলল, তুমি তোমার
তিথিকে ভালোবাসা শেখাচ্ছ না? কবে বিয়ে করবে তোমরা? যদিও আমি এই ব্যাপারে খুবই লিবারেল, প্রেম আর বিয়ে দুটো সম্পূর্ণ আলাদা মিশন। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে বিয়ের জন্যে তো আমার একটা চাকরি দরকার, কিছুটা ভদ্র বেতনের চাকরি দরকার না? তোমার বাবার হাতেই কিন্তু এখন আমার আর তিথির ভবিষ্যৎ এন্ড্রো। মানে? যাকে বাদ দাও আমার কথা। আমেরিকায় না গিয়ে নিজের ব্যবসাটা করো। আমি চাইছি তুমি অনেকটা বড় হও, বুঝলে? এটা বলে আমি উঠে পড়লাম আর মনে মনে বললাম যে ফালতু ফালতু এত দূর এসেছি। ফেরবার সময় নিজেকে বুঝিয়ে রেখেছি যে নতুন প্রজন্ম নিজেদের কথা সহজে বলতে পারে। আমি পারিনি, ওরা অ্যাটলিস্ট পারুক। আমি অ্যান্ড্রুকে বললাম, বলছি অনেকটা রাত হয়ে গেছে কিন্তু। পিনাকিদা, তিথি কেমন আছে গো? তোমার তিথিকে মনে আছে? ইয়েস। দেখো, আমি কিন্তু ওকে দিদি দিদি বলতে পারবো না, ডোন্ট মাইন্ড। কবেই বা বলতে তুমি? 2 বছর খবর নাওনি আমার, আমি ভুলে যাইনি তোমাদের। হ্যাঁ, কিন্তু সত্যি বলতে দোষ নেই যে আমি কিন্তু তোমাদের কথা সত্যিই ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, 2 বছর আগে তুমি প্রেমে ভাসছিলে। না না, সরি, তুমি তখন বোয়িং 737 মতো উঠছিলে। হ্যাঁ, ওই 3টে ব্রেকআপের পর তিথি এসেছে জীবনে, একটু বোকামই করেছিলাম তখন। তিথির ফোন এলেই তোমার চোখ মুখ পাল্টে যেত। হ্যাঁ, একটু দেরি করেই তো তিথির সাথে সম্পর্কটা হয়। এই বছর ধরলে হয়তো 5 বছর হবে। তোমার মাধ্যমিকের সময় 2 বছর ছিল। সময় কত দ্রুত ফুরিয়ে যায়, তাই না? এরই মধ্যে আমাদের জীবনে কত ঘটনা ঘটে গেছে বলো। তোমার সঙ্গে যোগাযোগ নেই, মা মারা গেল, আমি একা লিটারেলি হেল্পলেস। সিরিয়াসলি সরি, মানে আমার সত্যিই যোগাযোগ রাখাটা উচিত ছিল। আমার ফোন নাম্বার রাখোনি কেন? আমি ফোন করতাম তোমায়, প্রথম রিসিভ করতে, তারপর একদিন আমার নাম্বারটাই ব্লক করে দিলে। আরে মানে তিথি তো পছন্দ করতো না তো, মানে তোমাকে নিয়ে ওর সঙ্গে আমার প্রায়ই ঝামেলা হতো। নিজের জীবনের ফ্রিডম অন্য কারোর হাতে ছেড়ে দিলে? হয়তো মানে যদি সম্পর্কটা টিকিয়ে রাখা যায়, তাই আরো অনেক ছোট ছোট বিষয় মেনে নিচ্ছি, বুঝলে? এমন ভাবে মানতে মানতে তুমি যে তুমি, সেটাই তো ভুলে যাবে একদিন। আর আমি এই কারণেই ডিওকে না বলেছি। না অ্যান্ড্রোমিডা, আমার ব্যাপারটা আলাদা। কেন আলাদা? মানে একটা মেয়েকে ঝুলিয়ে রাখাটা তো ঠিক নয় না। তখন একটা ভালো স্যালারির চাকরি খুঁজছিলাম আমি। তিথি নিজে শিক্ষিত মেয়ে, দুজনে মিলে চাকরি করলে ইকোনমিক ক্রাইসিস কাটিয়ে ওঠা যায় পিনাকিদা। মধ্যবিত্ত বাঙালি মেয়ে তিথি, বাড়ির লোক তো ওই মোটা স্যালারির পাত্রই পছন্দ না। অন্যের পছন্দে জীবন কাটানো সম্ভব? অ্যান্ড্রু, তোমার মতন সাহস থাকাটা সত্যি দরকার, জানো তো। গড়িয়ার হিন্দুস্থান পার্কে আমার দিদুনের দোকানটা আমার স্বপ্ন। বাপিকে বলে দিও। আমার মুখটা এখন দেখবার মতো হয়ে উঠেছে। ছাদের মেঝে রেলিং কুয়াশা মাখা জ্যোৎস্নায় মাখামাখি হয়ে রয়েছে। চাঁদের আলোয় সবকিছু একেবারে রূপো রঙের রূপালি। মানুষের চোখের জল, মুখের ছবি, বুকের যন্ত্রণা, টবের মাটি, গাছেদের শরীর, সবকিছু একটা গোটা মুহূর্ত ফোটন কণায় রঙিন হয়ে উঠেছে। আলো না, আসলে একটা ধারা নয়, ফোটন নামের ছোট্ট ছোট্ট শক্তিকণার গায়ে গায়ে আটকে থাকা উপাদান। আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণার অনুভূতিগুলোর মতন আনন্দ দেয়, মন খারাপের SMS পাঠায়। এই যে আলো, আমি অ্যান্ড্রোমিডাকে কাঁদতে দেখছি, আর এই আলোয় চারপাশকে আবার খিলখিল করে হাসতেও দেখছি। আমার ভিতরে আবার এক বাক্স অন্ধকার এখন। কি হলো তোমার? এত ভাবছো কেন? তিথির ফোন আসতেই আচমকা হুঁশ ফিরল। আমি বললাম, আমি আসছি একটু। হ্যাঁ। তোমার তিথি ফোন করেছে? কথা বলবে? যাও 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 যাও, আমি ঘুমোতে যাব। কাল কথা হবে পিনাকিদা। শোনো, প্লিজ গিভ মি আ হাগ। অ্যান্ড্রোমিডা কথা বলেই আমার দিকে 2 হাত ছড়িয়ে মিষ্টি করে হাসছে। মেয়েটা খুব বিশ্রী রকমের মিষ্টি, খামখেয়ালি। ওকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলাম মনে মনে।
মনে হচ্ছিল যে একটা গ্যালাক্সি দুহাত দিয়ে ধরে আছি। মাথার উপর আকাশ, মহাকর্ষ ছাড়িয়ে পৃথিবীর সীমানা পেরিয়ে শুরু হয় মহাশূন্য। আমাদের পৃথিবীর মতো সেখানে মহাকাশ মহাবিশ্বের ঘর সংসার, অনেক অনেক তারা মিলে ছায়াপথ তৈরি হয়। তেমনি একটা গ্যালাক্সির মধ্যে আমাদের পৃথিবী রয়েছে। পৃথিবীর মধ্যে মানুষের ঘর সংসারেও অসংখ্য গ্যালাক্সি রয়েছে। এক একটা প্রজন্ম আসছে, মিশছে। আমি আর অ্যান্ড্রোমেডা আলাদা আলাদা গ্যালাক্সির বাসিন্দা। আমাদের প্রজন্ম আলাদা, মনের গতিবেগ আলোর চেয়েও বেশি। খানিক উষ্ণতা মেখে নিলাম। কিছুক্ষণ বাদে অ্যান্ড্রোমেডা ছাদের সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। অনেকটা বড় ছাদ। একটা কোণে গিয়ে তিথির ফোন রিসিভ করতেই ভেসে এলো তিথির বৌদির কণ্ঠ। রাতে শুয়ে আছি একা একটা ঘরে, বিছানার উপর মোটা চাদর দিয়ে গায়ে শুয়ে আছি। অনেক কিছু ভাবছি যে তিথির বৌদি ফোনে জানিয়ে দিয়েছে তিথির জন্য ছেলে দেখা পর্ব প্রায় শেষ। ছেলে সরকারি স্কুলের টিচার, তবুও যদি একটা ভদ্রস্থ বেতনের চাকরি থাকে তিনি আমাদের হয়ে কথা বলবেন নয়। কাল খুব ভোরে এখান থেকে বেরিয়ে যাও। তিথি আমাকে না জানিয়ে ছেলের বাড়ির সামনে বিয়ের জন্য বসেছিল। এমনটা আমাদের মধ্যে কিন্তু কথা ছিল না। একজন ছেলে হয়ে এটা আমার খুব মনে লেগেছে। আমাকে একবারের জন্যও বলেনি। না মানে যদি অন্তত জানিয়ে বসতো, নিজেকে বলতাম যে মেয়েটা 7 বছর প্রেম করেছে, তোমাকে ভালো না বাসলে অনেক আগেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতো। আমি এখনো বিশ্বাস করি যে তিথি আমাকে ভালোবাসে। নির্ঘাত বাড়ির লোকের চাপে এমনটা করছে। এইসব ভাবতে ভাবতে এই চোখ দুটো ঘুমে ভারী হয়ে আসছে। প্রায় 3 মাস বাদে রবিবারের আগে বিকেলে হিন্দুস্তান পার্কের গোলের মুখে দাঁড়িয়ে আছে। অ্যান্ড্রোমেডা এখন দেশের থেকে অনেকটা দূরে, আমেরিকায় আছে। শেষ অবধি রাজি হয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে। আমার কলকাতায় ফিরে আসবার ঠিক 10 দিন বাদে শনিবারের সকালে দেবকীবাবুর ফোনটা পেয়ে একেবারে ঘাবড়ে যাই আমি। দারুণ পিনাকি, ইউ আর সিলেক্টেড। কবে থেকে অফিসে আসতে চাইছো? আগে কেন স্যার? অ্যান্ড্রোমেডা নেক্সট মান্থে আমেরিকা যাচ্ছে, সঙ্গে ডিও। ও আপনাকে জানিয়েছে? পিনাকি, সকালবেলা আমি তোমায় এমনি এমনি বলবো? হ্যাঁ না স্যার, মানে তাও আর কি, ওই চাইলে এ মাসে আমার অফিসে আসতে পারো। না থাক, সামনের মাস থেকে এসো। চিন্তা নেই, জব থাকবে। শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলটা পাঠাতে পারবে? হ্যাঁ স্যার। এই মাসের সবেতন ছুটি তোমার প্রাপ্য। খুব বেশিক্ষণ কথা হয়নি। দেবকীবাবু খুব তাড়াহুড়ো ছিলেন। এখন ঘড়িতে ঠিক বিকেল 5টা। আমি হিন্দুস্তান পার্কের রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। উল্টো দিক থেকে নিধি সেন হেঁটে আসছে। আমি এখন ওকে তুমি বলি সম্বোধন করি। শহরে গলতে থাকা আইসক্রিমের মতোই বসন্ত বিকেলটা ফুরিয়ে যাচ্ছে। শহরটা আরো বেশি সুন্দর হয়ে উঠছে। আর সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে তিথিকে ছাড়াও আমি বেঁচে রয়েছি। তিথিকে প্রতিদিন ফোন না করেও আমি দিন শুরু করছি, রাত্রে ঘুমোতে যাচ্ছি। তিথির আবার বিয়েও হয়ে গিয়েছে। ওকে ভুলিনি। অ্যান্ড্রোমেডা আমাকে শিখিয়েছে যে ভুলে গিয়ে পালিয়ে জীবনে বেঁচে থাকা যায় না। নিজের স্বপ্নের জন্য লড়তে মেয়েটা দিদুনকে ছেড়ে আমেরিকা উড়ে গেল। আর আমি কলকাতায় নিজের পুরনো হেরে যাওয়া স্মৃতি নিয়েও ঠিক জিতে যাব। আমাকে জিততেই হবে। নিধি আমাকে বলল, কার কথা ভাবছিলে? যদি বলি তোমার কথা? বিশ্বাস করব না। নির্ঘাত তিথির কথা। আমিও তো বিশ্বাস করতে পারছি না। কাকে? এই যে দেবকীবাবুর দেওয়া মোটা বেতনের চাকরিটা আমি ছেড়ে দিলাম। অ্যান্ড্রোমেডার দিদুনের মিউজিক দোকানের দায়িত্ব এখন আমার কাঁধে। আর তোমাকে পেলাম। মানে এইসব লন্ডভন্ড হওয়া ঘটনাগুলো তো আমিও ঠিক বুঝে উঠতে পারছি না। আর তিথি, নিধিটা? আমার জীবনে তিথি খুব সামান্য, কিন্তু নিধি এখন অনেকটা অংশ জুড়ে রয়েছে। তিথির বিয়ে হয়ে গিয়েছে? আরে এখনো কষ্ট আছে?
নিধির খুনসুটি বিকেলের ময়দানে বিক্রি হওয়া অনেকটা কাঠ বাদামের মতন, খোসা ছাড়িয়ে উপভোগ করতে হয়। নিধি, তোমরা কেউই অপশন নাও, জানো তো, নেসেসারি। আর কিছু? দেখো, আর কিছু মানে দেবকীবাবুর অফারটা যদি নিতাম, আর একজন গুরুচরণকে কাঁধে চাপাতাম, আর তুমি যদি আমার হাতটা না ধরতে, তাহলে ছোটবেলায় পড়া সেই বিজ্ঞানটা ভুল প্রমাণিত হতো। কোন বিজ্ঞান? ওই যে মহাবিশ্বে কোনো স্থান খালি থাকে না। আমাদের এই দোকানটা অনেক বড় করতে হবে। আমি এনজিওর সামলে হয়তো সময় দিতে পারবো না। আমি তো ফুল টাইম দোকানের দায়িত্ব নিয়েছি, তুমি শুধু আমার দায়িত্বটা নিও। চলো আমরা দুজন মিলে অ্যান্ড্রোমিটার দিদুনের স্বপ্নটা পূরণ করি। নিধির চোখ দুটো খুব সুন্দর, জানেন তো। মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা মানুষকে আরো সুন্দর করে তোলে। মনে পড়ে যাচ্ছে আমার ওই মধুসূদনপুরে যে রাতে অ্যান্ড্রোমিটার সঙ্গে ছাদের সময়টুকু কাটিয়েছিলাম। সেই দিনের ঠিক পরের দিন মালতী দিদুন দুপুরবেলা নিজের ঘরে আমাকে ডাকে, বলেন, এই ছোড়া, জীবনে খালি বলে কিছুই নেই। এখানে কেউ হারিয়ে গেলে কেউ না কেউ ঠিক জুটে যাবে। অ্যান্ড্রোমিটার প্রথম ভালোবাসা তুই ছিলিস। আমি? মন ভেঙেছিস মেয়েটার। কিশোরী বেলায় সব মেয়েরই প্রথম প্রেম ভাঙে। কিশোর বেলায় তো অনেক ছেলেও প্রেমে ব্যর্থ হয়। সারা জীবন পাওয়া আর না পাওয়া চলে। ও কিন্তু লড়ে গিয়েছে। নিধিও খুব ভালো মেয়ে। এই বুড়ির কথা মেনে চলিস। নিধি তোর নেসেসারি। নিধি বলল, কি ভাবছো? সব কথা না মুখে বলা যায় না, সব কথা সামনের মানুষটা নাও বুঝতে পারে। আমি চুপ থেকে নিজের মনে মনেই বললাম, অ্যান্ড্রোমিটা। আমাদের পৃথিবী যে গ্যালাক্সিতে ভাসছে তার নাম মিল্কি ওয়ে। অনেক নক্ষত্রের সংসার সেখানে। এমনই অসংখ্য ছায়াপথ মহাবিশ্বের ছায়ায় ছায়ায় ঘুরে ফেরে। অ্যান্ড্রোমিটা গ্যালাক্সি আমাদের সবচেয়ে কাছের। একটা রাতে সেই ছাদে খোঁচা দেওয়া ঠান্ডায় হাত পা যখন জমে যাচ্ছিল, বুক ধুকপুক করছিল, মনের ভিতরে স্বপ্ন ভেঙে যাওয়ার একটা অদ্ভুত ভয় ছিল, এমনই একটা মুহূর্তে অ্যান্ড্রোমিটাকে আমি ছুঁয়েছিলাম। ওয়ান-7 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন পিনাকি চক্রবর্তীর লেখা অ্যান্ড্রোমিডা। গল্পের কথক ও পিনাকির ভূমিকায় অরিজিৎ, গুরুচরণ সুদীপ্ত, অ্যান্ড্রোমিডা বিহু, DK বোস অর্পণ, সুখদেব কল্পলাল, টোটো চালক সৌরদীপ, মধ্যবয়সী লোক বিশ্বজিৎ, নিপা দেবারতী, তিথি মহুয়া ও দিদুন ইন্দ্রাণী। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প। শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।